রাজনীতিকে পরিবারতন্ত্র থেকে বের করা হবে, যশোরে জামায়াত আমির। 22 বছর পর ময়মনসিংহের পথে তারেক রহমান, দুপুরে জনসভা। দেশ জুড়ে নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন। ভোটে টানতে মরিয়া বিদ্রোহী, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতি। গণভোটের পক্ষে বিপক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারণা না চালানোর আহ্বান কমিশনের। সচেতন করতে পারবে জানালেন ইসি মাসুদ। রাজধানীর সড়ক থেকে প্রকাশ্যে চুরি হচ্ছে বৈদ্যুতিক তার, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, নষ্ট কোটি টাকার সম্পদ, নিরাপত্তা জোরদারের তাগিদ। এবং তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 29 জনের প্রাণহানি, বাতিল 16,000-এর বেশি ফ্লাইট, 25 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, ন্যাশনাল গার্ড মোতায়েন। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। রাজনীতিকে পরিবারতন্ত্র থেকে বের করে আনার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির। সকালে যশোরে নির্বাচনী সভায় এই কথা বলেন তিনি। 11 দলীয় ঐক্য সরকার গঠন করলে জনগণের পাওনা বুঝিয়ে দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দক্ষিণাঞ্চল সফরের দ্বিতীয় দিনে যশোর ছাড়াও সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে জনসভা করবেন ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দক্ষিণাঞ্চল সফরের দ্বিতীয় দিনে যশোর থেকে নির্বাচনী সভা শুরু করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জনে জনে বিজয় হবে ইনশাআল্লাহ। সকালেই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে যায় 11 দলীয় ঐক্যর নেতাকর্মীদের উপস্থিতিতে। জনসভায় যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, পরিবার কেন্দ্রিক রাজনীতির দিন শেষ, আগামী দিনের রাজনীতিতে মূল ভূমিকা রাখবে জনগণ। আমরা আমাদের দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। যেদিন সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে সত্যিকার অর্থে, সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে। গণভোটের বিষয়ে জামায়াত আমির বলেন, অনেকে প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেও ভিতরে ভিতরে না ভোট দিতে মনস্থির করেছেন। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশে শাসন ত্রাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না। জামায়াতের আমির অভিযোগ করে বলেন, নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বললেও একটি পক্ষ নারীরা ভোট চাইতে গেলে গায়ে হাত তুলছে। নারীদের ইজ্জত ও অধিকারে কেউ হাত দিলে তরুণদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? 11 দলীয় ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির প্রতিশ্রুতি দেন, দাঁড়িপাল্লা জয়ী হলে অঞ্চল ভেদে বঞ্চিত জনগণের পাওয়া বুঝিয়ে দেওয়া হবে। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গুলামি। সাদ ইসলাম শামস, এখন। সকালে যশোরের পর সাতক্ষীরা হাইস্কুল মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন জামায়াত আমির। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জামায়াত আমির কখন সাতক্ষীরায় পৌঁছাবেন জানতে চাইছি, আর সভাস্থলে উপস্থিতি কেমন দেখছেন? লাইভে এরই মধ্যে এই মাত্রই জামায়াতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরা জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন। তার 12:30 এখানকার উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আধা ঘন্টা আগে কিন্তু এখানে এসে পৌঁছান। অর্থাৎ তার প্রথম জনসভাটি ছিল যশোরের জনসভা জনসভা শেষ করে তিনি এখন সাতক্ষীরা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু জামায়াতের যিনি সেক্রেটারি জেনারেল আছেন গোলাম পরোয়ার বক্তব্য দিচ্ছেন। তবে তার মধ্যেই কিন্তু ডাক্তারের শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এখানে যুক্ত হয়েছেন। তার
তার দীর্ঘ এই যে 6 দিনের মতো নির্বাচনী প্রচারণা অংশ নিয়ে এই পর্বে ছিল কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা চালানোর মধ্য দিয়ে, অর্থাৎ কুষ্টিয়ায় গতকাল নির্বাচনী প্রচারণা চালানোর মধ্য দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু করে 11 দলীয় জোট। সেখানে প্রত্যেকটা জনসভায় এই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উপস্থিত ছিলেন এবং তুলে ধরেন তার জোট ক্ষমতায় গেলে দেশকে উন্নয়নে কি কি পরিকল্পনা তারা করেছে সেসব রূপরেখা কিন্তু তিনি তুলে ধরেন। তিনি এর মধ্যে বিশেষ করে এবার যদি তার দল বা তার জোট ক্ষমতা আসে তখন কিন্তু তরুণদের উন্নয়নে, একই সাথে নারীদের উন্নয়নে বেশ কিছু প্রকল্প তারা হাতে নিয়েছে। এখান থেকে কিন্তু যুবকদের তিনি বিভিন্ন সময় জনসভায় তিনি বলেছেন যে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে স্কিল ডেভেলপ করে আসলে কর্মসংস্থান বাড়াবেন, সেই সাথে সাথে যেন বেকারত্বের হার কমে যায় সে বিষয়ে তারা কাজ করবেন। একই সাথে নারীদের নিরাপত্তা থেকে নারীদের কর্মসংস্থান, কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সহ বেশ কিছুতে জোর দাবি দিয়েছেন। একই সাথে কিন্তু তিনি বলেছেন যে প্রত্যেক জেলায় কিন্তু মেডিকেল কলেজ করা হবে। এর বাইরেও কিন্তু সরকারি যেসব কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু পুনরায় চালু করা হবে, এসব প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তবে আমি যদি সাতক্ষীরার কথা আজকে বিশেষ করে বলি, এখানকার কিন্তু আমরা সকাল থেকে এখানে দেখেছি যে এই সাতক্ষীরা সদরের যে স্কুল মাঠটি রয়েছে পুরো কানায় পরিপূর্ণ হয়েছে সকাল থেকে। তবে তিনি দীর্ঘ সময় তপ্ত রোদের মধ্যেও এই সমর্থকরা বসে থাকার ফলে কিন্তু এই মাঠটি জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান তিনি এখন এসে পৌঁছান। তো এই ছিল আসলে সাতক্ষীরার 11 দলীয় জোটের সবশেষ নির্বাচনী খবর আমার কাছে। ইতোমধ্যেই সাতক্ষীরা হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন জামাত আমির শফিকুর রহমান। আমরা তারই খবর জানছিলাম সানিম মৃধার কাছ থেকে। নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় শুরু হবে আনুষ্ঠানিকতা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। তারেক রহমান ঢাকা থেকে তো রওনা হয়েছেন, কখন ময়মনসিংহে এসে পৌঁছাবেন আর নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন একটু জানতে চাই। জি, আমরা আছি সেই ময়মনসিংহের ঐতিহাসিক যে সার্কিট হাউস মাঠ, সেই সার্কিট হাউসের এই মাঠটিতে। মূলত আজ এই মাঠটিতেই বিএনপির যে নির্বাচনী সমাবেশ সেই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে মূলত এই নির্বাচনী সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেখেছি তারেক রহমান ঠিক 11টা 4 মিনিটে বাসা থেকে বের হয়েছেন এবং তিনি পথেই আছেন। আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই তিনি ময়মনসিংহে এসে পৌঁছাবেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে দুপুর 2টায়। আমরা যেটি লক্ষ্য করেছি যে এরই মধ্যে ময়মনসিংহ বিভাগ সহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই 3 জেলা এবং ময়মনসিংহ বিভাগীয় যে জেলা রয়েছে ময়মনসিংহ জেলা, এই 4 জেলার মূলত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন এবং প্রত্যেকের জন্যই বিভিন্ন সেক্টর ওয়াইজ, বিভিন্ন জায়গা ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সব কে কোন অংশে দাঁড়াবেন এবং সুশৃঙ্খলভাবে আমরা সেটি লক্ষ্য করেছি। এবং আমরা তারেক রহমানের যে নিরাপত্তার বলয়ের যে বিষয়টি রয়েছে সিএসএফ সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করেছি পুরো শহর জুড়ে এবং ব্যানার ফেস্টুন, নির্বাচনী আমেজের বিষয়টি তো রয়েছেই। তো আজ মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই যে ময়মনসিংহ বিভাগ সহ এই যে বাকি 3 জেলা, সেই জেলাগুলোর 24 জন এমপি প্রার্থী যারা রয়েছেন, যারা 12 ফেব্রুয়ারি ভোটে লড়ছেন, তাদেরকে মূলত পরিচয় করিয়ে দেবেন এবং এই অঞ্চলের মানুষের কাছে ভোটের বার্তা দিবেন। তো আপাতত এই ছিল এখান থেকে সর্বশেষ। লাইবা ময়মনসিংহ সার্কিট হাউস ময়দান থেকে যুক্ত ছিলেন সাব্বির রোজ। গণভোটের পক্ষে বিপক্ষে নির্বাচনী কর্মকর্তারা মানুষকে সচেতন করলেও সরাসরি হার পক্ষে ভোট না চাইতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সকালে গণমাধ্যমকে দেয়া ফোন আলাপে এমনটাই নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ। বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দেওয়ার কথা ভাবছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আমরা বলেছি যে হেনা বুটের রিটার্নিং অফিসাররা গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করবে, নির্বাচন কমিশনও সচেতন করতেছে পক্ষে বিপক্ষে, কিন্তু সরাসরি মানুষকে পক্ষে দিবে আমরা বলছি যে এটা সরকারি কর্মকর্তা না বলাই ভালো।
নোয়াখালীর 6টি আসনে নির্বাচনের সমীকরণে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাত্রা। মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। ভোট টানতে জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির সংকট, নদী ভাঙন রোধ ও শিল্প কারখানা স্থাপন করে নতুন কর্মসৃষ্টির প্রতিশ্রুতি দেন তারা। নোয়াখালীর মাইজদ্বীপ পৌর পার্ক থেকে যুক্ত হচ্ছেন তহিদুল তারেক। প্রার্থীরা তো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের চাওয়া পাওয়া সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানাবেন আমাদের। লাইবা, যে বিষয়টি উল্লেখ করতে চাই, এই 6টি আসনে নোয়াখালীর ভোটার সংখ্যা কিন্তু প্রায় 29 লাখ, যার 48%-রও বেশি ভোটারই কিন্তু নারী। আমরা এখানে আসার পর যে বিষয়টি জানার চেষ্টা করেছি যে ভোটারদের মূল চাহিদার জায়গাটা কোন জায়গায়, এবং সেই জায়গাটিতে আমরা জানতে পেরেছি যে আপনি জানেন যে দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালীকে বলা হলেও এখানে কিন্তু ভোটারদের যে দাবি, তারা বলছে একটি পরিকল্পিত শহর তারা পাচ্ছে না, এবং একই সাথে নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন তারা নানাভাবে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে আমাদের এখন টিভির যিনি স্থানীয় প্রতিনিধি রয়েছেন তার কাছ থেকে শুভ ভাই, একটু আপনার কাছে জানতে চাই যে এইখানে যে ভোটাররা রয়েছে তাদের মূল অভিযোগের জায়গাটা আমরা জানতে পেরেছি যে দুর্যোগ প্রবণ একটা এলাকায় তারা থাকেন, কিন্তু তারপর একটি ধনী জেলা এটি, কিন্তু তাদের গভীরের সমস্যাগুলো কি আসলে? আসলে তারেক, আপনি ঠিকই বলেছেন, এই এলাকাতে কিন্তু অনেক শিল্পপতি রয়েছেন, এই এলাকার অনেক সিংহভাগ কিন্তু প্রবাসী রয়েছেন, যারা মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন ভালো ভালো জায়গায় রয়েছেন। এবং সর্বশেষ পরিসংখ্যান ব্যুরোর যে জরিপ, সেটিতেও বলছে কিন্তু নোয়াখালী দেশের সবচেয়ে ধনী জেলা, কিন্তু এখানে আসলে পরিকল্পিত নগরায়ণ এখনো গড়ে ওঠেনি। পাশাপাশি এই এলাকাতে আপনি সামান্য 1 ঘন্টার বৃষ্টি হলে পুরো শহর পানির তলে ডুবে যায়, হাঁটু পানি হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে এখানে সঠিক ড্রেনেজের ব্যবস্থা নেই। প্রতি বছরে জেলা পরিষদ, প্রতি বছরই পৌরসভা থেকে বরাদ্দ আসে, ড্রেন নির্মাণ হয়, কিন্তু এই ড্রেনগুলোর কানেক্টিভিটি নেই, একটার সাথে একটা সংযোগ নেই, যার কারণে এই শহরের বৃষ্টির হওয়া পানিগুলো কিন্তু যেতে পারে না। এখানে যে খালগুলো রয়েছে, নোয়াখালী যেই খাল শব্দ থেকে নোয়াখালী জেলার নামকরণ, সেই খালগুলো সবগুলো কিন্তু বেদখল হয়ে গেছে। এই খালগুলো কয়েকদিন পর পরে আমরা দেখি জেলা প্রশাসন তারা কি করে, খালগুলোতে উদ্ধার অভিযান করে। তারা শুভ, আপনাকে ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি যে এই যে সমস্যাগুলোর কথা তুলে ধরা হয়েছে, এই সমস্যাগুলো প্রার্থীরা ভোটারদের কাছে যাবেন এবং খুবই দ্রুত সময়ের ভিতরে সেই সমস্যাগুলো তারা নির্বাচিত হওয়ার পর তা প্রত্যাশা পূরণ করবেন। নোয়াখালীর মাইজদ্বীপ পৌর পার্ক থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক। রাজধানীর নির্বাচনী গণসংযোগের খবর জানাতে ঢাকা 6 আসন থেকে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান। আসিফ, গ্যান্ডারিয়ার লোহারপুল এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। কেমন নির্বাচনী পরিবেশ দেখছেন, আর প্রার্থী ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? লাইবা, যেমনটি বলছিলেন, এখানে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা 6 আসন থেকে ইশরাক হোসেন, তিনি কিন্তু এখানে জনসংযোগ শুরু করেছে। আমরা আছি গ্যান্ডারিয়া লোহারপুল এলাকা, জহির রায়হান যে সংস্কৃতি কেন্দ্রটি আছে তার সামনে, সেখান থেকে তিনি গণসংযোগটি শুরু করবেন এবং যেই জনসংযোগটি আমরা যতদূর জানতে পেরেছি আজকে দিনব্যাপী চলবে। ইশরাক হোসেন এখন তার সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখছেন এবং এই বক্তব্যের পরপরই কিন্তু তিনি তার জনসংযোগটি শুরু করবেন এবং এই জনসংযোগটির উনি দিনব্যাপী চালাবেন। সেই জনসংযোগে উনি লিফলেট বিতরণ থেকে শুরু করে যে যারা ভোটার আছে তাদের সাথে কথা বলবেন, তাদের যেই চাওয়া পাওয়া আছে সেটি জানার চেষ্টা করবেন এবং তিনি তার নির্বাচনী যে পরিকল্পনাটি রয়েছে, নির্বাচনেও তিনি জয়লাভ করলে কি কি বাস্তবায়ন করবেন তার পরিকল্পনাগুলো, সেগুলো কিন্তু উনি তুলে ধরবেন। এখন আমরা দেখছি যে ইশরাক হোসেন গণমাধ্যম কর্মী এবং তার সমর্থকদের উদ্দেশ্যে কথা বলছেন, সেখানে কিন্তু তিনি তার যে পরিকল্পনাগুলো আছে সেগুলো কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছেন। এছাড়া বলে রাখি, আমরা সকাল থেকে এখানে রয়েছি, আমরা দেখেছি যে এই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু খুব সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণার কাজ চলছে। ইশরাক হোসেনের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নানেরও কিন্তু আজকে বেশ কিছু কর্মসূচি রয়েছে, তিনিও কিন্তু আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তো ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যদি বলতে চাই যে এখন পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে কিন্তু নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলছে এবং প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কিন্তু নির্বাচনে তাদের যে পরিকল্পনা রয়েছে সেটি জানাচ্ছেন এবং ভোটাররাও প্রার্থীদের কাছে তাদের যে চাওয়া পাওয়া রয়েছে সেটি বলার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভা। ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন গণসংযোগ করছেন, আর তারই খবর জানাচ্ছিলেন আসিফ ইকবাল খান।
ঢাকা ৯ আসনে গণসংযোগ করছেন এনসিপির প্রার্থী অ্যাডভোকেট জাবেদ রাসিন। নির্বাচনী প্রচারের খবর জানাতে রাজধানীর সবুজবাগ থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। জাবেদ রাসিন গণসংযোগ করছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন, আর প্রার্থী কি বলছেন, ভোটাররাই বা কি বলছেন, জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। এবার খিলগাঁও, বাসাবো, সবুজবাগ এই এলাকাগুলো নিয়ে কিন্তু গঠিত ঢাকা ৯ আসন, এবং এই আসনে এনসিপি শাপলাকলি হয়ে লড়ছেন অ্যাডভোকেট জাবেদ রাসিন, এবং তিনি আজকে সবুজবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকেই আমরা তাকে সবুজবাগ এলাকায় পেয়েছি, এবং তিনি ভোটাররা যারা রয়েছেন রাস্তায় এসেছেন, রাস্তায় তিনি দাঁড়ে দাঁড়ে পৌঁছায় তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি জানাচ্ছেন যে এই এলাকার যে ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে নিয়ে তিনি কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। এছাড়া তিনি বলছেন যে এলাকায় অনেক বছর ধরে এই গ্যাসের সংকট, পানির সংকট রয়েছে, সেগুলো নিয়ে কাজ করার। এছাড়া এই সবুজবাগ এলাকাটিতে আসলে বা ঢাকা ৯ আসন এলাকাটিতে আসলে ধুলোবালির সমস্যা অনেক বেশি, সেই প্রক্রিয়াটিও তিনি কাজ করতে চান। এছাড়া তিনি বলছেন যে এই যে এলাকাটিতে রয়েছে এই এলাকাটিতে কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাসের অনেক আখড়া বলা চলে, এবং এই আখড়াকে তিনি দমন করতে চান, তিনি উৎপাট করতে চান। এই ধরনের অপশক্তি রয়েছে এই অপশক্তির বিরুদ্ধে কাজ করতে চান। আপনি এখন আমার ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছেন জাবেদ রাসিন এই মুহূর্তে গণসংযোগ চালাচ্ছেন এই এলাকাটিতে, এবং তিনি যে ভোটাররা রয়েছেন, ভোটাররা যারা বিভিন্ন দোকানপাট রয়েছে এবং রাস্তায় যারা মানুষজন রয়েছে তাদের কাছে তিনি যাচ্ছেন, কোলাকুলি করছেন, কুশল বিনিময় করছেন এবং ভোটের প্রতিশ্রুতি জানাচ্ছেন যে যেই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতে চান সেই বিষয়গুলো নিয়ে। এছাড়া আমি যদি একটু বলতে চাই, এই একই আসন থেকে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবও কিন্তু এই একই এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন কিছুক্ষণ আগেই। এছাড়া এনসিপি থেকে বের হয়ে আসা যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন দাঁড়িয়েছেন ডক্টর তাসলিম জারাও কিন্তু কিছুক্ষণ আগে তিনি এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তবে নির্বাচনী প্রচারণা চালানোর পর তিনি আসলে বিকেলবেলাও প্রচারণা চালাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবুজবাগ এলাকা থেকে সর্বশেষ। রাজধানীর সবুজবাগ এলাকা থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক, জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার খবর। ঢাকা ১২ আসনের জমজমাট নির্বাচনী প্রচারণা, ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। আর এই নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন মাহবুব হাসান রিপন। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নীরব সহ অন্যান্য প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? লাইবা, আমি এই মুহূর্তে যে আসনে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এই আসন থেকে, অর্থাৎ আমি রয়েছি ঢাকা ১২ আসনে। এবং এই ঢাকা ১২ আসনে এই মুহূর্তে আমি যা প্রচারণা কভার করছি তিনি হচ্ছেন সাইফুল আলম নীরব। ফুটবল মার্কায় দাঁড়িয়েছেন বিএনপির এই সাবেক নেতা, যিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, পরবর্তীতে মনোনয়ন বঞ্চিত হওয়ার পরে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আমরা সকাল থেকেই সাইফুল আলম নীরবের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণার মধ্যে ছিলাম এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই ৬ দিনে নির্বাচনী প্রচারণায় অনেক জায়গাতে তার যে ব্যানার ফেস্টুন ছিল সেই ব্যানার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তার নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। এবং একই সাথে আমরা বলেছিলাম যে এই আসনে তার নির্বাচনী প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন। তিনি যেটি বলেছেন যে তিনি এই আসনে যেহেতু তার জন্ম, এখানেই বেড়ে ওঠা, এখানকার মানুষের সাথে তার যে একটি সম্পর্ক রয়েছে, তিনি সেখান থেকে প্রত্যাশা করছেন যে মানুষ তাকে ভোট দিয়ে হয়তো নির্বাচিত করবেন। এবং আপনি জানেন যে এই আসনে আরও ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাত থেকে দাঁড়িপাল্লায় সাইফুল আলম খান এবং একই সাথে বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছেন সাইফুল হক, যিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে কোদাল মার্কায় নির্বাচন করছেন। তো আমার কাছে এই ছিল তেজগাঁও অঞ্চল থেকে নির্বাচনী প্রচারণা সবশেষ। লাইবা, ঢাকা ১২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণার, তারই খবর জানছিলাম মাহবুব হাসান রিপনের কাছ থেকে। ঢাকা ১৬ আসনে নির্বাচনী প্রচারের খবর জানাতে এবার মিরপুর সেকশন ৬ থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, মিরপুর ৬ রয়েছেন, এই আসনে নির্বাচনী প্রচারণা কেমন চলছে? প্রার্থীদের কাছে ভোটারদের দাবিগুলো কি কি?
লাইবা একটু সংশোধনী দিয়ে শুরু করতে চাই। এটি মূলত ঢাকা 16 আসন, যেটি মিরপুর এলাকা, এবং আপনি যেমন ঠিক বলছিলেন যে এটি সেকশন 6 আমরা আছি। আমরা দেখছিলাম যে এখানে জামায়াত মনোনীত প্রার্থী তিনি প্রচারণা চালাচ্ছিলেন এই এলাকাতে, এবং তিনি লিফলেট বিতরণ করছিলেন যারা ভোটার রয়েছেন তাদের কাছে, এবং নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে এই এলাকায় কীভাবে মাদক মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন, এবং এই এলাকার কথা বলছিলেন যে তিনি ভালো মানের কোনো স্কুল নেই আসলে তার যে সংসদীয় এলাকায়, তিনি সেই এখানকার শিক্ষা ব্যবস্থার দিকে মনোনিবেশ করবেন। সেই বিষয়গুলো প্রার্থীদের যারা এখানে ভোটার রয়েছে তাদেরকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এবং আরেকটি বিষয় আমরা দেখছি যে এখানে একটি চমকপ্রদ ঘটনা যেটি ঘটেছে, তিনি যখন প্রচার করছিলেন সেখানে আমরা দেখছি যে বিএনপির মনোনীত প্রার্থী যিনি এখানে আছেন তার একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে, সেখানে তাদের মধ্যে দেখলাম যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ তারা মতবিনিময় করলেন, অর্থাৎ যারা প্রার্থীর হয়ে প্রচারণা চালাচ্ছিলেন বিএনপি মনোনীত প্রার্থীর তারা এবং এই যে জামায়াত মনোনীত প্রার্থীরা তারা যখন এই তাদের ক্যাম্প দিয়ে পাশে দিয়ে যাচ্ছিলেন তারা উভয় পক্ষে সৌহার্দ্য বিনিময় করছিলেন, এবং দুজনের প্রার্থীর কর্মীরা বা সমর্থকরা যে দুজনকেই সহযোগিতা করবেন বা তারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এই এলাকার উন্নয়নের জন্য। যারা এখানকার মানুষ রয়েছেন, প্রায় 4 লাখ ভোটার রয়েছেন এই আসনটিতে, এই আসনটির ভোটার সবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, সেই কথাগুলো তারা বলছিলেন। এটি একটি সম্প্রীতির জায়গা বা সৌহার্দ্যের জায়গা আমরা দেখেছি, এবং এই সম্প্রীতির পাশাপাশি এক ধরনের অভিযোগ আমরা দেখেছি যখন আমরা গতকাল দেখেছি যে বিএনপি মনোনীত প্রার্থী তিনি জামায়াত মনোনীত প্রার্থীতে অভিযোগ করছিলেন, সেই অভিযোগ নিয়েও আমরা এই জামায়াত প্রার্থীর কাছে জিজ্ঞেস করেছি। তিনি বলছেন যে এটি আসলে একটি ভিত্তিহীন অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হচ্ছে, তারা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং এই ধরনের প্রতিশ্রুতি তারা দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত ঢাকা 16 আসনে নির্বাচনী প্রচারণার সব শেষ। লাইবা সহকর্মী জাদ মাহমুদ জানাচ্ছিলেন ঢাকা 16 আসনের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। দর্শক, মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেখানে আছে এবং এখানে কিছু আমাদের ডকুমেন্টারিও আছে যেখানে যেখানে তাদের ঘটনা আছে, এগুলো আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি, বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি। ঘটনাগুলি শুধু আমি উল্লেখ করছি কারণ আমি তো লম্বা করতে চাই না, আপনাদেরকে ব্রিফিংটা দেওয়া হবে। যেমন রোববার 25শে জানুয়ারি দুপুরে যশোর 2 আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণাকালে জামাতের নারী নেত্রীর উপর যুবদলের হামলা ও হেনস্থার ঘটনা ঘটেছে। এতে 2 জন নারী আহত হয়েছেন। জিজ্ঞাসা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় জামাত ইসলামের উপজেলা মহিলা নেত্রীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান পল্লবের নেতৃত্বে সবুজ, আহানাস, সোহাগ সহ 15-20 জনের একটি দল জামাতের মহিলা কর্মীদের উপরে অতর্কিত হামলা করে আহত করে এবং মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় তারা মহিলাদের ভ্যানিটি ব্যাগও ছিনিয়ে নিয়ে যায়। চুয়াডাঙ্গায় 25শে জানুয়ারি রোববার বেলা 3:30টার দিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামাত ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নারী নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এ সময় এলাকার বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং হেনস্থা করেন। সংবাদ সম্মেলন করছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। আমরা শুনছিলাম তার বক্তব্য। নির্বাচন ঘিরে বরগুনার রাজনীতির মাঠ বেশ সরগরম। উপকূলীয় এই জেলায় আলোচনার কেন্দ্রে নারী ভোটাররা। সংখ্যাগরিষ্ঠ নারীরা এবার শুধু মার্কা নয়, বরং নিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থানের নিশ্চয়তা দেখে বেছে নিতে চান নতুন নেতৃত্ব। সুজন আকনের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়েছে মৎস্য ও কৃষি প্রধান জেলা বরগুনায়। তবে এই রাজনৈতিক উত্তাপের মাঝেও একটু ভিন্নভাবে ভাবছেন নারী সমাজ। এই জেলার অর্ধেকেরও বেশি নারী ভোটার রয়েছে। তাদের কাছে ভোট মানে নিরাপত্তা আর অধিকারের লড়াই। বরগুনার ইটবাড়িয়া গ্রামের আলমতি বেগম এক মেয়েকে নিয়ে চলছে তার জীবন সংগ্রাম। এবারের ভোট নিয়ে তার চাওয়া এমন এক নেতৃত্ব যারা রান্নাঘরের স্বস্তি ফেরানোর পাশাপাশি তৈরি করবেন কর্মসংস্থানের সুযোগ। আগামী সরকারের কাছে যদি আমি এই মেয়েটার একটা চাকরি দেয় সরকার, তাই আমি একটু খাই পড়ে শান্তিতে
থাকতে পারি। রাস্তা থেকে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং ঋণ সুবিধা দিয়ে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ত্বরান্বিত করাই জেলার কর্মজীবী নারীদের নতুন সরকারের প্রতি চাওয়া। যে যোগ্য প্রার্থী তাকেই আমরা ভোট দেব। ভোট কেন্দ্রে গিয়ে যেন শান্তি মতন ভোট দিতে পারি। কর্মসংস্থানের বিষয়টা নিয়ে একটু কাজ করা উচিত, নারী উদ্যোক্তা তৈরি করা উচিত। বরগুনার 6টি উপজেলা নিয়ে 2টি আসনে মোট ভোটার সংখ্যা 8,57,203 জন। 2 আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি 3,064 জন। তাই আগামীর জনপ্রতিনিধি বাছাইয়ে প্রধান ভূমিকায় এই নারী সমাজ। সুজনা কোন, এখন, বরগুনা। হবিগঞ্জের নবীগঞ্জে প্রচারণায় অংশ নিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। হেলিকপ্টার যোগে তিনি নবীগঞ্জ জেকে স্কুল মাঠে পৌঁছানোর কথা রয়েছে, আর সেখানে রয়েছেন সহকর্মী কাজল সরকার। কাজল, বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কেমন চলছে জানতে চাইছি, এবং মামুনুল হক এসে পৌঁছাবেন এখানে, সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানান। হবিগঞ্জ 1 আসন অর্থাৎ নবীগঞ্জ এবং বাহুবল যে আসনটি, সেখানে 10 দলীয় জোটের যে প্রার্থী সিরাজুল ইসলাম, তার যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণায় তার যে দল বাংলাদেশ খেলাফত মজলিস, তার আমির মামুনুল হক, তিনি আজকে নবীগঞ্জের যে জেকে স্কুল নির্বাচনী প্রচার, এখন পর্যন্ত আসলে তিনি এখানে এসে পৌঁছাননি। আমরা দলটির যে নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে কিছুক্ষণের মধ্যেই মামুনুল হক তিনি হেলিকপ্টার যুগে যে সভা মঞ্চ রয়েছে সেখানে এসে পৌঁছাবেন, এবং প্রথম অবস্থায় তার যে প্রার্থী, তার প্রার্থীর সঙ্গে এখানকার যে ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, একই সাথে ভোটারদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তবে এখন পর্যন্ত যেহেতু তিনি পৌঁছাননি, আমরা মানুষের যে উপস্থিতি সেটিও আসলে দেখছি যে এখন পর্যন্ত আসলে মানুষজন আসছেন, হয়তো মাঠে জড়ো হচ্ছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো পুরো মাঠও কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেতে পারে। মানুষের যে আসার স্রোত সেটি দেখে আসলে সেটি অনুমান করা যাচ্ছে। অন্যদিকে মামুনুল হক তিনি ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং পরবর্তীতে এই জায়গা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে চলে যাবেন, সেখানে একাধিক সমাবেশ শেষে মৌলভীবাজার যাবেন এবং পরবর্তীতে হবিগঞ্জের মিরপুরে আরেকটি সমাবেশে রাত 9:30টায় অংশ নেবেন তিনি। হবিগঞ্জে নবীগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজল সরকার। রাজধানীতে সড়কের দুধারে বসানো বৈদ্যুতিক কাঠামোগুলো প্রায় অরক্ষিত ভাণ্ডার। প্রকাশ্যে কংক্রিট ভেঙে কেটে নেওয়া হয়েছে বৈদ্যুতিক তার। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। বারবার অভিযোগ করেও কোনো সুরাহা পায়নি খোদ সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে বৈদ্যুতিক পিলারের গোড়া, কংক্রিটের দেয়ালে গর্ত, ভেতরে নেই তার। আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে চলে চুরি, যাতে স্পষ্ট নজরদারির অভাব। এভাবেই চলতে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এই ফ্লাইওভারের বৈদ্যুতিক অবকাঠামো। একটি বা দুটি পিলার নয়, পুরো ফ্লাইওভারেই মিলছে কেবল চুরির আলামত। এর ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে আলোকায়ন ব্যবস্থা, ঠিক তেমনি ঝুঁকিতে পড়ছে পথচারীরা। শুধু এই মগবাজার ফ্লাইওভার নয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বেশিরভাগ সড়ক ও ব্রিজের নিচে নিয়মিত চুরি যাচ্ছে বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ। চুরির ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা ও ফ্লাইওভারের মধ্যে রয়েছে মিরপুরের বিভিন্ন সেকশন, আগারগাঁও প্রশাসনিক এলাকা ও পরিকল্পনা কমিশন সড়ক। বিজয় সরণি থেকে মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার থেকে এফডিসি মোড়ে নিয়ম করেই চুরি হচ্ছে নিরাপত্তা সরঞ্জাম। বাদ যায়নি ঢাকা দক্ষিণের হানি ফ্লাইওভার। সরকারিভাবে যখনই লাগাচ্ছে বা লাট যখনই লাগায়, হাতুল কোড়াল নিয়ে আসেও ওইটা খুঁজছে বা ওইটা কেটে নিয়ে যায়। দেখে রাস্তাঘাটে মানুষ দেখলেও তারা কিছু বলে না। মনে করো আমার সামনে একটা জিনিস চুরি করতেছে, আমি কিছু বলতেছি না। যখন দেখে যে জনগণ নাই বা অন্য কেউ নাই, তখন ওরা টাকার অভাবে এগুলা ল্যাম্পপোস্ট থেকে লাইট চুরি করে, আরো বিভিন্ন পার্সপাতি চুরি করে ওনারা বিক্রি করে নেশা খায়। সিটি কর্পোরেশনের তথ্য বলছে প্রতি বছর গড়ে অর্ধ কোটি টাকার লোকসান হয় যন্ত্রাংশ পুনঃস্থাপনে। থানায় ডায়েরি করেও সমাধান না পাওয়ার অভিযোগ কর্মকর্তাদের। জিডি করেছি, একাধিক জায়গায় মামলা করেছি, জিডির কপিগুলো আমরা আমাদের নথিতে সংরক্ষণ করেছি এবং আসামি ধরে থানায় সোপর্দ করেছি। এরকম নজির আমাদের কাছে আছে। এক শ্রেণীর লোক আছে যারা এই রাস্তায় ঘুমায়, রাস্তায় থাকে, তারা এই কাজগুলো করতেছে। ওদেরকে খুব বেশি আইনের আওতায় এনে ওদেরকে এইটাকে ইয়ের মধ্যে আনা, একটা ফ্রেমের মধ্যে আনাও
এটা ডিফিকাল্ট হয়ে গেছে। পুলিশের টহল বাড়ানো ও সামাজিক মূল্যবোধ সৃষ্টির উদ্যোগী পারে প্রতি বছর এই কোটি টাকার লোকসান এড়াতে বললেন এই কর্মকর্তা। সামাজিক একটা প্রতিরোধ বা সামাজিক সচেতনতা খুবই জরুরি। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। এবারে আন্তর্জাতিক খবর। শীতকালীন তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তীব্র শীত ও ঝড়ের তাণ্ডবে প্রাণহানি 29 জনের। দুদিনে বাতিল হয়েছে 16,000-এরও বেশি ফ্লাইট। টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা ও টেক্সাস সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে 7.5 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন। নিউজ আওয়ারের তথ্য মতে পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ঝড়ের তাণ্ডব বেশি লক্ষ্য করা গেছে। অন্তত 19টি অঙ্গরাজ্যে 1 ফুটের বেশি তুষারপাত পূর্বাভাস দেওয়া হচ্ছে। ডালাস, বস্টন ও নিউ ইয়র্কে সবচেয়ে বেশি ফ্লাইট বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। ঘন তুষারে ছেয়ে গেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। এখনো পর্যন্ত যে প্রাণহানির তথ্য এসেছে এর মধ্যে 10 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।